আপনি সাবস্ক্রাইব করেছেন? ঠিক আছে, আমরা চ্যাপ্টার স্টার্ট করবো। তার আগে আমি টাইটেলটা দিই। আজকে স্টুডেন্ট এত কম কেন? আপনাদের তো সব থেকে বেশি ক্লাস করি। তো বলতে পারছি না কেন কম। দেবাশিস রয়, নাই স্যার। দেবাশিস রয় আছেন? ইমরান আল নাই স্যার। হাসান, দেন মেহেদী হাসান, Yes, sir. ফারজানা আক্তার, অঙ্কিতা বড়ুয়া, শাহ আলম, Yes, sir. আহ, রশিদ মিম, Yes, sir. রিমা ইসলাম, নাজমুল ইসলাম রবিন, নাই স্যার। ওকে, রূপা আক্তার, নাই। ফ্লোরেন্স অ্যাঞ্জেলা গোমেজ, নাই স্যার। শেষ করেছিলাম ফ্লোরেন্স অ্যাঞ্জেলা গোমেজ। সবুজ আক্তার নাই। হ্যাঁ, ফারজানা আক্তার নাই, জুবায়ের হোসাইন রাব্বি, নাই স্যার। দেন হচ্ছে এমডি রবিন, নাই। শাহিদুর রহমান, Present, sir. জান্নাতুল রহমান জিনিয়া, নাই স্যার। তাহিদুল ইসলাম, Yes, sir.
রবিন, সাইদুল ইসলাম, সজীব মিয়া, Yes, sir. সজীব মিয়া, Yes, sir. ওকে, আইনুন্নাহার, শাহিদ আক্তার, আবু রায়হান আকাশ, আবু রায়হান, নাই। আবু রায়হান আকাশ আজকে নাই। কাকুলি আজাদ, রোমানা রহমান, রহমান রহমান নাই। আলামিন মিশু। নাই স্যার। আচ্ছা, রোমানা রহমান অন্য কথায় মনে হয় বলছিলেন যে উনি অনেকগুলো ক্লাস করেন না, ঠিক না? উনি সেমিস্টার ড্রপের কথা কোনো কথা বলছিলেন? না, রূপা আক্তার কথা বলছিলাম, সেমিস্টার ড্রপ। আর রোমান আক্তার লাস্টের দিকে আসবে স্যার। আলামিন মিশু, নাই স্যার। রোশনি আক্তার, Yes, sir. নাইম রেজা, নাই স্যার। ঠিক আছে, আমি এটা থাকলো। আমরা আজকে যে চ্যাপ্টার স্টার্ট করব, এই চ্যাপ্টারের ইস্যু হচ্ছে আমাদের অপারেশন ম্যানেজমেন্টের একটা মেজর গোল হচ্ছে উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ আওয়ার প্রফিট এন্ড মিনিমাইজ আওয়ার কস্ট। তো যেহেতু আমরা আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই এবং কস্ট মিনিমাম করতে চাই, সো আমাদেরকে কখনো ওয়েস্টেজ করা যাবে না। ওয়েস্টেজ যদি আমরা না করতে চাই তাহলে আমাদের প্রোডাকশনটা অপটিমাম লেভেলে করতে হবে বা একটা এফিসিয়েন্ট লেভেলে করতে হবে। তো তার জন্য আমরা লিনিয়ার প্রোগ্রামিং মডেলটা দিয়ে স্টার্ট করব এবং এটা শেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের অর্গানাইজেশনের অপটিমাইজেশন টুল ইউজ করে, লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করে এমন ভাবে প্রোডাকশন করতে পারি যেন আমাদের যে পরিমাণ কোয়ান্টিটি আমরা প্রডিউস করব আমাদের এক্সেসিভও হবে না অথবা আমাদের শর্টেজও হবে না। তো আজকে এই চ্যাপ্টারটা স্টার্ট করব এন্ড দিস ইজ দি চ্যাপ্টার linear programming and here is the introduction. So এখানে একটা ছোটখাটো একটি শর্ট ডেফিনেশন দেয়া আছে ফার্স্ট পয়েন্টটাতে। সো আমরা কেউ যদি চান তাহলে আমি সংজ্ঞা বলার পরে চাইলে আপনারা নিজেরা লিখে নিতে পারেন বা নিজেদের মতো করে নোট নিতে পারেন। সো লিনিয়ার প্রোগ্রামিং ইজ আ widely used technique that is used to define the relationship between resources among resources in the organization so that we can make the best utilization of our resources and uh, can get the better outcome or optimum output or outcome from that equation. So এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর একটা মোটামুটি কমপ্লিট ডেফিনিশন। এখানে যে টেকনিকটা বা যেটা আছে সেটাও চাইলে আপনারা এই সংজ্ঞাটা লিখতে পারেন। লিনিয়ার প্রোগ্রামিং ইজ a widely used mathematical modeling technique to determine the optimum allocation of scarce resources among competing demands. So যেহেতু আমাদের ইকোনমিতে বা সোসাইটিতে রিসোর্সেস গুলো স্কার্স বা লিমিটেড রিসোর্সেস, দ্যাটস ওয়াই উই স্টাডি ইকোনমিক্স, উই স্টাডি লেবার ইকোনমিক্স, উই স্টাডি ফ্যাক্টর ইকোনমিক্স। তো এগুলো দেখে আমরা যেটা জানার চেষ্টা করি যেন আমাদের যে মিনিমাম রিসোর্সেসটা আছে সেটা এমন ভাবে অ্যালোকেট করবো যেন আমাদের ম্যাক্সিমাম পিপলের ইউটিলিটি মিট করা যায়। সো এখান থেকে এই রিসোর্সেস টিপিক্যালি ইনক্লুড র মেটেরিয়ালস, ম্যান পাওয়ার, মেশিনারি, যেগুলো আপনারা ম্যানেজমেন্টের 6 সেমেও শিখছেন, প্লাস ফ্যাক্টরস অফ ইকোনমি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। সো এগুলো আপনারা জানেন। জাস্ট প্রথম লাইনের সংজ্ঞাটা একটু মনে রাখবেন, এই সংজ্ঞাটা লিখতে পারেন বা আমি যেটা বললাম সেটাও লিখতে পারেন। লিনিয়ার প্রোগ্রামিং ইজ a widely used technique that is used to show the relationship among the scarce resources in the organization to get maximum or best outcome or optimum outcome or output from the organization so that we can meet the demand of the people. So এরপরে কিছু এক্সটেনশন কথাবার্তা বলা হয়েছে। This technique is very powerful and found especially useful because of its application to many different types of real business problems in areas like finance, production. So এই লিনিয়ার প্রোগ্রামিং টেকনিকটা বেসিক্যালি আপনি অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এটা আসলে বেসিক্যালি কোনো পার্টিকুলার অপারেশনের জন্যই যে এই টেকনিকটা ইউজ করা যাবে বা অন্য জায়গায় যাবেন এরকম না। আমরা অনেক ক্ষেত্রে দেখবো লিনিয়ার প্রোগ্রামিং টুলস ইউজ করে আমরা অনেক কমপ্লেক্স প্রবলেমের সলিউশন করতে পারি। সো যেহেতু এটা
একটা টুল, এবং এটা দিয়ে আমরা অপটিমাইজেশনও করতে পারি, আমাদের মিনিমাইজেশনও করতে পারি। সো ম্যাক্সিমাইজেশন বা অপটিমাইজেশন আমরা সাধারণত করে থাকি প্রফিটের জন্য। আর মিনিমাইজেশন বা লোয়ার যে ইকুয়েশন গুলো বা ডাউনওয়ার্ড ইকুয়েশন গুলো যেগুলো আমরা করি, সেগুলো করে থাকি সাধারণত কস্ট মিনিমাম করার জন্য। সো ফাইনালি দেখবেন, the linear programming model consists of linear objective and linear constraint, so which means that the variable in a model have a proportionate relationship. So এটা আমরা পরে যখন নেক্সট স্লাইড গুলো অঙ্ক করবো তখনই বুঝতে পারবেন। তো লিনিয়ার প্রোগ্রামিং এর ডেফিনেশন এবং এটার ইউজেস নিয়ে এখানে এই স্লাইডে দুটো পয়েন্ট বলা হয়েছে, ফার্স্ট প্যারাটা এবং সেকেন্ড প্যারাটা। তো এই যে ডেফিনেশন বা এটার ইউজেসটা বললাম, তার মধ্যে যদি আপনাদের কারো কোয়েরিজ থাকে তাহলে বলতে পারেন, তাহলে সাবসিকুয়েন্টলি প্রসিড। নেক্সট স্লাইডে যান। আচ্ছা, কাকুলি আছেন? জি স্যার আছি। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। ডেফিনেশন বুঝতে পারছেন? খুবই জি স্যার সিম্পল পেরেছি। আছে। নেক্সট স্লাইডে যাবো আমরা তাহলে। আচ্ছা, আমি এই স্লাইডটা এখানে এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই স্লাইডটা একটু মনে রাখবেন। সো লিনিয়ার প্রোগ্রামিং মডেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। সো আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লিমিটেড রিসোর্সেস। সো লিনিয়ার প্রোগ্রামিং আমরা কেন করি? সো প্রোগ্রামিং করে বেসিক্যালি আমরা অপটিমাইজেশন করার চেষ্টা করি। বিকজ অফ দ্যাট, যে আমরা অর্গানাইজেশনে চাইলে আমাদের মন মতো প্রডিউস করতে পারি। তো যদি আমরা এক্সেসিভ প্রডিউস করি তাহলে আমাদের ইনভেন্টরি আনসোল্ড থেকে যাবে, এবং সেগুলো ব্যালেন্স শিটে আপনারা যেটা বাংলায় বলেন অবিকৃত মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, সেখানে থেকে যাবে। সেটা আমাদের স্টোরেজ কস্ট বা হোল্ডিং কস্ট বাড়াবে। সেটা আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারে দেখব। এবং আবার যদি আপনি কম প্রডিউস করেন তাহলে আপনি হঠাৎ করে আপনার প্রোডাক্টের ডিমান্ড বাড়লে বা আপনি মার্কেটে আপনার ক্রাইসিস ক্রিয়েট হলে আপনি সেটা দিতে পারবেন না। সো যেহেতু আমাদের রিসোর্সেস লিমিটেড, so that's why we try to make programming and find the outcome, or how much quantity we should produce. We can get that answer from forming the linear programming model. And then এটার অবজেক্টিভ দুইটা আমি আগেই বলছি, যে আপনি এটা হয়তো প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারেন অথবা কস্ট মিনিমাইজেশনের জন্য করতে পারেন। And then the next point is linearity. So যেহেতু আমরা লিনিয়ার প্রোগ্রামিং করতেছি, এখানে টার্মটাই বলা হচ্ছে লিনিয়ার। সো লিনিয়ার মিন্স যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ করেন, তাহলে আপনার দুইটা ভ্যারিয়েবল সাইমultaneously সেম রেটে মুভ করবে এবং লিনিয়ারলি মুভ করবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ভ্যারিয়েবল উইল বি ওয়ান, নট মোর দ্যান ওয়ান। সো নেক্সট পয়েন্ট ইজ হোমোজেনিটি। সো হোমোজেনিটি মিন্স হচ্ছে আপনি অর্গানাইজেশনে যত রিসোর্সেস ইউজ করবেন টু ফাইন্ড আউট ইয়োর অর টু মেক ইয়োর প্রোডাক্ট ফিজিবল, সো দোজ রিসোর্সেস শুড বি আইডেন্টিক্যাল অর শুড বি সিমিলার। দ্যাট ইজ হোমোজেনিটি। সো আপনি যদি আপনার প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এবং অর্গানাইজেশনের যে রিসোর্সেস গুলো ইউজ করবেন সেগুলো যদি ডিফারেন্ট হয়, আপনার ডিরেক্টলি ইউজেস না থাকে যে প্রোডাক্ট আপনি প্রডিউস করতে চাচ্ছেন, that will not be homogeneous, and at the same time that will increase your cost. So next point is divisibility. So divisibility হচ্ছে আপনার, যেহেতু আমরা ফিজিবল প্রোডাক্ট প্রডিউস করব, তো এই প্রোডাক্ট বা অন্যান্য আমাদের যে রিসোর্সেস গুলো থাকবে লাইক মানি বা আদার যে রিসোর্সেস গুলো, প্রত্যেকটা রিসোর্সেস গুলোকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করার অপশন থাকতে হবে। সো আপনি যখন একটা ইকুয়েশন সলভ করেন, সেই ইকুয়েশনের ভ্যালুটা ফ্র্যাকশনে আসতে পারে। আই গেস আপনারা অলরেডি এক্সপিরিয়েন্স করছেন, যখন আমরা একাডেমিক ম্যাথমেটিক্স করতাম,
তো সেই ম্যাথমেটিক্সে আমাদের যখন দুটো ইকুয়েশন সলভ করে সাইমultaneous ইকুয়েশন বা রিপ্লেসমেন্ট মেথড করে, ছোটবেলা আমরা করছি যে এক্স কে এই ইকুয়েশনটাকে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করে পরের অংশটাকে আমরা সেম রেখে প্লাস মাইনাস করে আমরা এক্স এর মান বের করতে পারি। সো দেয়ার আর থ্রি ওয়েজ, যে আপনি রিপ্লেসমেন্ট করে বা মাল্টিপ্লিকেশন করে বা আপনি সাইমultaneous ইকুয়েশন সলভ করে এক্স এবং ওয়াই এর ভ্যালু পাইতে পারেন। সেইখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা ফ্র্যাকশন আসতে পারে। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ লিনিয়ার প্রোগ্রাম। তো স্লাইড থেকে কারো কোনো কুইরিজ থাকলে করতে পারেন, মাইক্রোফোন অন করে। স্যার 2 নম্বরটা 4 নম্বরটা স্যার বুঝলাম না। এই আমি নাম বলতে বলছি না, সবসময় ফোন করে নাম বলবো। স্যার মোহাম্মদ শাহ আলম স্যার। ওকে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা এই 2 নম্বর পয়েন্ট আপনার নেক্সট যখন স্লাইডগুলো এক্সাম্পল দেখবো ম্যাথসের, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের মেইন পয়েন্টটা মনে রাখতে হবে যে আমরা লিনিয়ার প্রোগ্রামিং মডেলটা ডেভেলপ করতেছি টু সি হাউ কুড উই ম্যাক্সিমাইজ আওয়ার প্রফিট। এটা আমাদের একটা অবজেক্টিভ হতে পারে। এই ম্যাক্সিমাইজেশন অফ প্রফিটের জন্য আমরা এক টাইপের প্রোগ্রাম তৈরি করতে পারি, আর মিনিমাইজ আওয়ার কস্ট, মিনিমাইজেশনের জন্য আমরা ইকুয়েশন তৈরি করতে পারি, সলভ করে এক্স এর মান পাইতে পারি। মানে এই দুটা দুই ভাবে অঙ্ক করা যায়। এই দুটো হচ্ছে এই চ্যাপ্টার ম্যাথস এর নিয়ম। সো আপনি ম্যাক্সিমাইজেশনের জন্য একটা ডিসিশনে আসবেন যে আপনার প্রফিট যদি ম্যাক্সিমাম করতে চান তাহলে কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট প্রডিউস করা উচিত বা যাবে। এটা আপনি এক্স এর মানটা পাবেন, নাম্বার অফ কোয়ান্টিটি বা কি পরিমাণ প্রাইস চার্জ করলে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন। And another thing is that minimization of the cost. So আপনি এই জায়গাতে যখন ইকুয়েশনটা ফর্ম করবেন, then you will get the answer how much quantity you should produce to get minimum cost in the market and ultimately profit maximization করা। দেখেন, আপনি প্রফিট দুই ভাবে ম্যাক্সিমাইজ করতে পারেন, এটা আমি সব ক্লাসেই বলছি, আরো আগের ক্লাসগুলোতে বলছি। আইদার আপনি আপনার সেলস ইনক্রিজ করবেন, দ্যাট মিনস রেভিনিউ ইনক্রিজ করবেন, প্রফিট বাড়বে, অথবা আপনি কস্টটা কমাবেন। সো দেখেন, আপনারা যখন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করেন তখন আপনারা ছোটবেলা আমরা পড়ছি প্রত্যক্ষ আয়গুলো থেকে প্রত্যক্ষ ব্যয়গুলো বাদ দিয়ে আমরা ক্রয় বিক্রয় হিসাব থেকে প্রফিট বের করতাম, এন্ড দেন মোট লাভ থেকে আমরা অন্যান্য খরচ বাদ দিয়ে নিট লাভ বের করি। সো দেখেন, আপনি যদি মোট লাভের থেকে যে অন্যান্য ব্যয়গুলো বাদ দিচ্ছেন, সেই ব্যয়গুলো যদি রিডিউস করতে পারেন তাহলে আপনার অটোমেটিক্যালি প্রফিট বেড়ে যাবে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আপনার ব্যয়ের সাইডটা ছোট হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখানে আমরা দেখব। শালো, আপনার অ্যান্সার পাইছেন? জি স্যার। ওকে, এনিওয়ান এলস? আর কোয়েশ্চেন? স্যার 4 নম্বরটা একটু বুঝুন। শালো, জি স্যার। হোমোজিনিয়াস হইতে হবে। মানে আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করবেন এবং সেই ক্ষেত্রে ধরেন আপনি একটা পিপল, আপনার অর্গানাইজেশন 10 ইয়ার্স যাবত একটা কাজ করতেছে, ঠিক আছে? আপনি একটা পার্টিকুলার প্রোডাক্ট প্রডিউস করেন। এখন আপনি যদি আপনার অপারেশনটা চেঞ্জ করে ফেলেন বা কোনো কারণে আপনার মেজর যে মেশিনসটা যেটা আপনার অর্গানাইজেশনে কন্টিনিউয়াসলি ইউজ হয় সেইটার ক্যারেক্টারিস্টিক যদি চেঞ্জ করে ফেলেন, তো আপনি প্রাইমারিলি যে লিনিয়ার প্রোগ্রামিংটা প্রস্তুত করলেন যে আমার এই রিসোর্সেস আছে এবং এই প্রোডাক্ট আমি সেল করি, এটা আমার প্রাইস। সো লিনিয়ার প্রোগ্রামিং আমি সেট করতে চাই, সেট করে জানতে চাই যে আমার কতটুকু প্রডিউস করা উচিত, দ্যাট উইল ম্যাক্সিমাইজ মাই কস্ট প্রফিট অথবা মিনিমাইজ মাই কস্ট। সো এইটা দিয়ে আপনি আপনার ইকুয়েশন ইউজ করে আপনি আউটপুটটা বের করেন। কিন্তু আফটার দ্যাট আপনি যে রিসোর্সেস ইনফরমেশন দিয়ে লিনিয়ার প্রোগ্রামিং করলেন, লেটার দ্যাট আপনি সেটা চেঞ্জ করে ফেলেন। সো আপনি তখন যদি আপনার এই আউটপুট মানে লিনিয়ার প্রোগ্রামিং মডেল আপনাকে যা বলছিল, কারণ আপনাকে বললো যে আপনার দুটা প্রোডাক্ট আছে, এক্স প্রডিউস করবেন 100 ইউনিট, ওয়াই প্রডিউস করবেন 200 ইউনিট। সো এটা হচ্ছে আপনার ইকুয়েশনের সলিউশন, সাপোজ দ্যাট। সো আপনি যদি পরবর্তীতে এই ইকুয়েশন, তো অবশ্যই আপনি কিছু ইনফরমেশন দিয়ে পাইছেন এই আউটকামটা। সো তখন যদি আপনি সেই রিসোর্সেস এর পয়েন্ট গুলো চেঞ্জ করে ফেলেন, দেন ইট উইল নট বি হোমোজিনিয়াস এবং আপনি আপনার অপটিমাম আউটপুট বা অপটিমাম প্রফিট জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি।
যিনি প্রশ্ন করছেন শাহ আলম, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এইটা আমাদের সাচ কাইন্ড অফ মনে রাখবেন। মোরাল হাজার্ড অথবা মোরাল হাজার্ড, এই পয়েন্টের নাম শুনছেন কখনো? শাহ আলম, শুনছেন? জি না স্যার। মোরাল হাজার্ড আর অ্যাডভার্স সিলেকশন দুটো পয়েন্ট আছে। তো এখানে আপনার এই হোমোজেনিটির ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন মোরাল হাজার্ডের বিষয়টা। যেমন আপনি যখন একটা ইন্স্যুরেন্স পলিসি নেন, সাপোজ দ্যাট আপনি ফায়ার ইন্স্যুরেন্স নিবেন। তো ফায়ার ইন্স্যুরেন্স মানে হচ্ছে অগ্নি বীমা। তো অগ্নি বীমা আপনি নেওয়ার সময় আপনি ওদেরকে বললেন যে আমার কারখানায় এই অগ্নি নির্বাপক যন্ত্র আছে, বা আমার এই কারখানায় এই কয়টা দারোয়ান আছে, বা আমাদের এই সেফটি মেজার্স গুলো আছে। তো স্বাভাবিক যে আপনি যখন সেফটি মেজার্স বেশি দেখাবেন তখন ওরা পলিসি প্রিমিয়াম আপনার কাছে কম ধার্য করবে। কেন? কারণ আপনি যখন অধিক সেফটি নেবেন তখন তাদের তো কস্ট কমে যাচ্ছে, রিস্ক কমে যাচ্ছে। কারণ আপনি যদি কোনো কারণে আপনার কারখানায় আগুন লাগে তাহলে তাকে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। সো স্বাভাবিক যে আপনি যখন বেশি সেফটি শো করবেন কোম্পানির কাছে, কোম্পানি যেহেতু তার রিস্ক কমে যাচ্ছে সে আপনার উপরে কম প্রিমিয়াম চার্জ করবে। তো এখন আপনি যখন সেফটি, অনেকগুলো সেফটি দেখালেন, সাপোজ দ্যাট আপনি একটা জিনিস দেখালেন আপনার কারখানায় 10 জন ফায়ার কন্ট্রোলার অফিসার আছে, ফায়ার কন্ট্রোলিং অফিসার। তো আপনি এটা দেখায় একটা প্রিমিয়াম ধার্য করলেন, আপনার বীমা কোম্পানি আপনার উপর একটা প্রিমিয়াম ধার্য করলো ওটার বেসিস। আফটার দ্যাট যখনই আপনি পলিসিটা অবটেইন করে ফেললেন এবং এরপরে আপনি এসে আপনার যে 10 জন ছিল সেই 10 জনের মধ্যে 5 জন কমায় দিলেন, কারণ আপনার খরচ কমে গেল। তো এই যে আপনি ট্রেড করলেন, দিস ইজ মোরাল হ্যাজার্ড সিচুয়েশন। শাহ আলম, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো একইভাবে যখন আপনি একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেল ডেভেলপ করবেন আপনার একটা অর্গানাইজেশনে, সেখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। আই মিন আপনার কি টাইপের প্রোডাক্ট প্রডিউস করেন, সেটার প্রাইস কত, কোন প্রোডাক্টটা প্রডিউস করতে আপনার কতটুকু ইনপুট লাগে, তো এইগুলো দিয়ে আপনাকে আউটপুটটা পাইতে হবে যে কত প্রডিউস করা উচিত টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট অর মিনিমাইজ ইউর কস্ট। কিন্তু আপনি আউটপুটটা পাওয়ার পরে যদি কোনো কারণে আপনার যে ইনপুট গুলো ইউজ করছেন সেগুলো যদি চেঞ্জ করেন, তাহলে আপনার আহ, এটা হোমোজিনিয়াস হবে না এবং আপনার মডেলটা যেটা এক্সপেক্ট করতেছেন সেটা সাকসেসফুল হবে। সো উইল গো টু দ্য নেক্সট স্লাইড, and these are the properties of linear programming model. তো এখানে আমাদের ম্যাথস এর মধ্যেও 4টা স্টেপ থাকবে এবং স্টেপ গুলো এখানে স্লাইডে হয়তো অর্গানাইজ করা নাই। আমি ক্লাস শেষে আপনাদেরকে একটা এক্সাম্পল আমার ম্যানুয়ালি খাতায় করে আপনাদেরকে সলিউশন করে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, ইভেন আজকেই দিয়ে দেওয়ার ট্রাই করব। সো এখানে দেখেন, ফার্স্ট অফ অল উই উইল ট্রাই টু শো দ্য রিলেশনশিপ এবং ভ্যারিয়েবলস, and those relationship must be linear in nature. So যেটা আমি আগেই বলছি যে আপনার x এবং y এই দুইটার পাওয়ার কখনো 1 এর বেশি হইতে পারবে না। and then model must have an objective function, সেটা আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কেতে গেলেই দেখতে পারবো যে আমাদের ম্যাথসে একটা ফার্স্ট অপশনটা হবে আমাদের, সেকেন্ড অপশনটা হবে আমাদের অবজেক্টিভ ফাংশন, and then কনস্ট্রেন্ট থাকবে আমাদের। রিসোর্স কনস্ট্রেন্টস আর এসেনশিয়াল। সো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সো কেন রিসোর্স কনস্ট্রেন্ট থাকতে হবে এবং এটাই কেন ইম্পর্টেন্ট? কারণ যদি রিসোর্স কনস্ট্রেন্ট না থাকতো, আহ, এখানে আপনার ইকোনমিক্স এর কোনো স্টাডি থাকতো না, আমাদের এত মেথড শিখতে হতো না যে কিভাবে আমাদের অ্যালোকেশন করলে আমাদের অপটিমাম প্রফিট হবে, কতটুকু আমাদের প্রডিউস করা উচিত। তো এই পয়েন্ট গুলো আমরা আপনার আসছেই আমাদের রিসোর্স গুলো অর্গানাইজেশনের কনস্ট্রেন্ট দেখে। So এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট। এন্ড দেন মডেল মাস্ট হ্যাভ আ নন নেগেটিভ বিটি কনস্ট্রেন্ট। কেন নন নেগেটিভ? কারণ আপনার প্রোডাকশন একটা অর্গানাইজেশনে কখনো নেগেটিভ হইতে পারে না। সো দ্যাটস ওয়াই দিস মডেল শুড হ্যাভ নন নেগেটিভ ভেরিয়েবল আর নন নেগেটিভ কনস্ট্রেন্ট। সো এখান থেকে কোনো পয়েন্ট বুঝেন না এরকম কেউ আছেন? কারো কোনো কোয়েরিজ? রোশনি, মাইক্রোফোনটা অন করেন তো।
জি স্যার। আমাকে অবজেক্টিভ ফাংশনটা বলেন। আচ্ছা বলেন আমাদের অবজেক্টিভ ফাংশন কয়টা হইতে পারে লিনিয়ার প্রোগ্রামিং, মানে আমরা কয় টাইপের প্রবলেমের জন্য একটা লিনিয়ার প্রোগ্রামিং মডেল ফর্ম করতে পারি? ম্যাডাম মাইক্রোফোনটা অন করে বলেন। স্যার জি স্যার বলেন। স্যার বলতে পারবো না স্যার, আমি ঠিক স্যার, আমার ঠান্ডা জ্বর গলা ব্যথা স্যার। টেস্ট করাইছেন? না স্যার, আজকে মাত্র 4 দিন হইলো স্যার। 4 দিন তো হিউজ সময়। আচ্ছা ঠিক আছে, রেস্ট নেন, ঠিক আছে। সীমান্ত আপনি বলতে পারবেন? ওকে স্যার। সীমান্ত সজীব মিয়া আপনাদের সবাইকে মাইক যখন ডাকা হয় তখন পাওয়া যায় না কেন বলেন তো? সবাই কি নেটে প্রবলেম? দিবা আছেন? জি স্যার আছি। ম্যাডাম আপনি বলতে পারবেন? না স্যার, এটা স্কিপ করে ফেলছি। আচ্ছা শোনা, এটা খুবই সিম্পল ছিল। আমরা প্রথমেই বলে নিচ্ছি চ্যাপ্টারের শুরুতে, ইনস্ট্যান্ট যদি মনে না রাখতে পারেন তো খুবই ডিফিকাল্ট। আমাদের অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি দুইটা, either we want to minimize our cost or maximize our profit. তো আমরা লিনিয়ার প্রোগ্রামে মডেল করে ফেলতেছি, অথচ আমরা কেন মডেলটা ইউজ করতে পারি সেটা যদি না বলতে পারি খুব বিপদ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাব। তো এখানে একটু ডিটেলস বলা হয়েছে যে হ্যাঁ আপনাদের অবজেক্টিভ ফাংশনে যে কিভাবে ফর্ম করবেন, এন্ড এটার গোল কি, দেন কনস্ট্রেন্ট গুলো কিভাবে ফর্ম করবেন, দেন ফাইনাল নন নেগেটিভিটি কনস্ট্রেন্ট, সেগুলো আমরা এই চ্যাপ্টারে পরবর্তীতে একটা উদাহরণ দিয়ে দেখবো। তো এখানে ডিটেলস থিওরি হিসেবে দেখার দরকার নেই, তারপর আমি একটু আইডিয়া দিয়ে যাব। অবজেক্টিভ ফাংশন আমি প্রথমেই বলছি আপনার দুটো হতে পারে, either you can maximize your profit or minimize your cost. So এখানে যদি সংজ্ঞা হিসেবে লেখেন যে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং একটা প্রপার্টিজ হচ্ছে অবজেক্টিভ ফাংশন, এবং অবজেক্টিভ ফাংশনে আমরা দুটো জিনিস দেখতে পারি, either we want to maximize our profit or maximize our resources, or we want to minimize our cost or time. So এইটুকু লিখলেই আপনার অবজেক্টিভ ফাংশন ডান। and then constraint. So constraint আমাদের অবশ্যই আসবে, কারণ আমাদের অর্গানাইজেশনের রিসোর্সেস লিমিটেড, বা ইভেন আমাদের হোল ইকোনমিতে আমাদের রিসোর্সেস গুলো লিমিটেড। সো অ্যাজ আওয়ার রিসোর্সেস আর লিমিটেড, so we will have to face some constraints in our linear programming model. So আপনার যখন আমরা এই কনস্ট্যান্ট গুলো ফেস করব তখন আমাদের ইকুয়েশনে এগুলো আসবে, সেটা আমরা সাবসিকুয়েন্টলি যখন অঙ্ক করব তখন দেখতে পারবো। and then non negativity constant. Non negativity constant মানে আপনার কোনো ইকুয়েশন নেগেটিভ হইতে পারবে না, মানে কোনো প্রোডাক্ট কোনো প্রাইস কখনো নেগেটিভ হয় না, এবং হচ্ছে আপনার প্রোডাকশন কখনো নেগেটিভ হয় না। সো কস্ট ক্যান বি আপনার নেগেটিভ আমরা বলি না, এটাকে ঘুরায় বলি যে আমাদের লসটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করি। যখন আমাদের আয়ের থেকে ব্যয় বেড়ে যায় সেটাকে আমরা লস হিসেবে ডিনোট করি, বাট ইন্ডিভিজুয়ালি কখনো কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি নেগেটিভ হইতে পারে না।
বা কোনো প্রোডাক্টের প্রাইস কখনো নেগেটিভ হইতে পারে না। কারণ কেউ আপনার নেগেটিভ মানে হচ্ছে, ধরেন একটা প্রোডাক্টের মান হচ্ছে -10 প্রাইস, তো -10 মানে হচ্ছে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আবার তাকে আরো 10 টাকা দিবেন, সো হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। শেয়ার মার্কেটে আমরা যখন দেখি একটা শেয়ার প্রাইস কখনো নেগেটিভ হইতে পারে না, আর সামটাইমস আপনি যদি ভ্যালুয়েশন করেন করে দেখবেন এটা নেগেটিভ শেয়ার প্রাইস আসছে, সো হুইচ ইজ নট পসিবল। কারণ কেউ আপনার শেয়ার কিনবে, শেয়ারও নিবে, আবার আপনাকে আপনি তাকে টাকাও দিবেন, সো ইজ কোয়াইট ইম্পসিবল। তো লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে মনে রাখবেন প্রাইস এবং কোয়ান্টিটি কখনো ইন্ডিভিজুয়ালি নেগেটিভ হইতে পারে না। তো নন নেগেটিভিটি কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট। আপনারা কি নন নেগেটিভিটি কনস্ট্যান্টটা বুঝতে পারছেন? শাহিদা জয়েন করছেন? এখন শুনতে পাচ্ছেন? শাহ আলম, কাকলি আজাদ, জি স্যার। ম্যাডাম আপনি বুঝতে পারছেন নন নেগেটিভিটি কনস্ট্যান্টটা? জি স্যার, পেরেছি। একটু বলেন তো স্যার। স্যার এটা হচ্ছে প্রাইসিং আর প্রোডাকশন কখনো নেগেটিভ হবে না। আসলে কি নেগেটিভ হয় কখনো সম্ভব? না স্যার, এটা পসিবল না। রাইট, কারণ আপনার প্রোডাক্ট যদি কেউ কিনে সে আপনাকে টাকা দিবে এবং এট বেস্ট আপনাকে 0 টাকা দিতে পারে, দ্যাট সিচুয়েশন উই কল ব্রেক ইভেন। সো বাট আপনার প্রোডাক্ট কেউ কিনবে আবার আপনি তাকে টাকা দিবেন, সো হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। সো দ্যাটস ওয়াই এটা নন নেগেটিভ কনস্ট্যান্ট গুলো নন নেগেটিভ হতে হবে। সো এখানে আপনার একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেয়া আছে, এটা আসলে বেসিক্যালি ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে আমরা আমাদের ম্যাথস গুলো সলভ করব। সো এখানে স্টেপ বাই স্টেপ বা পয়েন্ট আকারে বলা নাই, বাট আমি যখন আপনাদেরকে কমপ্লিট একটা সলিউশন দিব গ্রুপের মধ্যে, সেখানে খুব সুন্দরভাবে সাজানো আছে, বাট এখানে জাস্ট আপনারা দেখার চেষ্টা করেন। ফার্স্টে আপনাকে রবিন বলতেছি। কি বলতেছেন? রবিন বলতেছি। হ্যাঁ রবিন বলেন। 0 টাকা দিয়ে স্যার প্রোডাক্ট কিভাবে নেয়? তাহলে তো সেটাও স্যার নেগেটিভ হয়ে যায়। 0 টাকা দিয়ে প্রোডাক্ট নেগেটিভ হয় না। যখন আপনি আপনার প্রোডাক্টটা কেউ রিসিভ করবে, আপনি তার কাছ থেকে অ্যাট বেস 0 টাকা নিতে পারেন, মানে হচ্ছে আপনি তাকে টাকা দিবেন না, বড়জোর আপনি তার কাছ থেকে টাকা না নিয়ে থাকতে পারেন। পয়েন্টটা বুঝছেন? এবার নেগেটিভ কিভাবে হলো আপনি আমার বলেন তো। স্যার স্যার আমি প্রোডাক্ট স্যার নেগেটিভ হবে না। বলেন। স্যার আমি যদি ফ্রিতে প্রোডাক্ট দিই তাহলে স্যার আমার যেটা প্রোডাক্ট তৈরি করতে যে টাকাটা লাগছে স্যার আমি সেটাও বুঝতে তো পারছি আপনার পয়েন্টটা ওই জায়গাতে আসবে, আমি বুঝতে পারছি। আমি আপনাকে এই জন্যই বলছি, ওখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বলছি, দেখবেন প্রাইস এন্ড কোয়ান্টিটি ক্যান নট বি নেগেটিভ অন ইন্ডিভিজুয়াল বেসিস। এই ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা আপনি মিস করছেন। আচ্ছা সাপোজ দ্যাট যে আপনি তো আপনার কথা ধরেন যে আপনি 10টা প্রোডাক্ট সেল করলেন এবং 10টা প্রোডাক্টের জন্য আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে 1 টাকাও নিলেন না, মানে 0 টাকা। সো আপনার এখানে কোনো ভ্যালু রিসিভ করলেন না, বাট আপনার পয়েন্ট হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা প্রডিউস করতে আপনার একটা কস্টিং হয়েছে। সো এই আপনার যে কস্টিং হয়েছে সেই কস্টিং এর জন্যই আপনার ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেটা আমরা বলি, লাভ ক্ষতি হিসাবে দেখবেন। যেহেতু আপনার রিসিভ কম বা লাভ নেই, সেহেতু আপনার অন্যান্য কস্ট আছে, তখন আপনি ওভারঅল নিট ক্ষতি ফেস করবেন। নিট ক্ষতি কখনো ইনকাম স্টেটমেন্টে দেখছেন? নেট লস। জি স্যার। ওইটা হচ্ছে আপনার কনজিকিউটিভ ইফেক্ট। সো আমরা যখন নরমালি বের করি রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর আমাদের একটা প্রফিট আসে। তো আমাদের যদি রেভিনিউ 0 হয় তাহলে আমাদের কস্ট অফ প্রফিটটা নেগেটিভ থাকবে, এবং সেটা থেকে আমাদের সাথে যখন আরো কস্ট বা আমাদের অন্যান্য যে কস্ট গুলো আছে লাইক আমাদের বেতন মজুরি, সেগুলো আস্তে আস্তে বাদ থাকবে। সবগুলো যদি আপনি যোগ করেন দেখা যাবে আপনার নেগেটিভ বা নেট লস, আপনার আয়ের থেকে ব্যয় বেশি। এটা হচ্ছে টোটাল বেসিসে। বাট আমি বলছি আপনাকে ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট আপনি চাইলে 0 টাকায় দিতে পারেন অ্যাট বেস্ট, কিন্তু আপনি নেগেটিভ হইলে আপনি ওনার কাছ থেকে প্রোডাক্টটাও দিবেন আমাকে, আবার আপনি আমাকে টাকাও দিবেন, হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। রবিন আপনি এবার বুঝতে পারছেন? জি স্যার। কনফিউশন আছে কোনো?
স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আবার দেখেন আপনি যদি সেল করেনও, ধরেন আপনি রিসিভ করলেন মানি, ধরেন আপনি একটা প্রোডাক্ট 10 টাকা দিয়ে সেল করেন, এখন এটা 5 টাকা দিয়ে সেল করলেন, আপনি কিন্তু টাকা পাইছেন। সো দ্যাট ডাজন্ট মিন আপনি প্রফিট করবেন, কারণ আপনি এই যে কম টাকায় বিক্রি করলেন, আপনার ওভারঅল কস্টকে এটা মিট করবে না। তো তখন আপনি ইনকাম স্টেটমেন্টে গেলে নেট লস পাবেন, তো হুইচ ইজ দ্য আলটিমেট সিনারিও। ওকে, আমরা এই জায়গাতে ছিলাম। আমাদের স্টেপ, প্রথমে আপনাকে 1 নাম্বার স্টেপ হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবল সেট করতে হবে, যেটা এখানে ডিরেক্টলি বলা নাই। এন্ড দেন আপনাকে ম্যাক্সিমাইজ অর মিনিমাইজেশন ইকুয়েশনটা তৈরি করতে হবে, এটা হচ্ছে আপনার 2 নাম্বার স্টেপ। এন্ড থার্ড স্টেপ ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন কনস্ট্রেইনটস, এন্ড দেন ফোর্থ স্টেপ নন নেগেটিভিটি কনস্ট্রেইনট আপনাকে ডিটারমাইন করতে হবে। সো এটা এখানে 3টে স্টেপ বলা আছে, 3 নাম্বারে রোমান চিহ্ন বলা হয়েছে, বাট এখানে 4টা হবে। সো দেখেন আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটাতে বলা হয়েছে company manufactures 2 types of boxes, that is corrugated and ordinary cartons. So একটা কোম্পানি 2 টাইপের বক্স প্রডিউস করে। সো যেহেতু 2 টাইপের বক্স প্রডিউস করে, অবশ্যই তাদের অর্গানাইজেশনে কয়েকটা ডিপার্টমেন্ট থাকবে। তো দেখেন তাদের ডিপার্টমেন্ট হচ্ছে 2টা, কাটিং এন্ড পিনিং অপারেশন। তাদের প্রত্যেকটা 2টা প্রোডাক্টের আলাদা আলাদা সেলিং প্রাইস হচ্ছে 6 টাকা এবং 4 টাকা। আচ্ছা, আমি বোঝানোর সুবিধার্থে বাংলাদেশি টাকা বলবো, এটা নিয়ে কনফিউজ হবেন। দ্য প্রফিটস পার ইউনিট, মানে প্রত্যেকটা প্রোডাক্ট 6 টাকা করে সেল করেন, 2 টাইপের প্রোডাক্ট যেহেতু 2টা ইন্ডিভিজুয়াল প্রাইস। সো ইচ corrugated boxes 2 minutes for cutting and 3 minutes for pinning operation. তো খেয়াল করে দেখেন, যেহেতু আপনার অর্গানাইজেশনে 2 টাইপের 2টা ডিপার্টমেন্ট আছে এবং আপনি 2টা প্রোডাক্ট প্রডিউস করেন, তাহলে আপনার একটা প্রোডাক্ট 2টা ডিপার্টমেন্টেই যায়, তার মানে আপনার 2টা প্রোডাক্টই 2টা ডিপার্টমেন্টেই যাবে। সো ধরেন আপনার corrugated বক্সটা কাটিং ডিপার্টমেন্ট থেকে 2 মিনিট সময় নেয় এবং পিনিং অপারেশন থেকে 3 মিনিট সময় নেয়, আর অন্য বক্সটা প্রডিউস করতে 2 মিনিট নেয় হচ্ছে কাটিং থেকে আর 1 মিনিট নেয় পিনিং থেকে। সো আপনার অ্যাভেলেবেল রিসোর্সেস বলেন বা আপনার অর্গানাইজেশনের এই 2টা ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল টাইম হচ্ছে 120 মিনিট এবং 60 মিনিট। So the manager has to determine the optimum quantities to be manufactured. এখানে স্লাইডের ভুল আছে, to be manufactured the 2 boxes to maximize the profit. So আমরা এখানে আমাদেরকে ডিটারমাইন করতে হবে, তাহলে এই corrugated এবং another বক্সের নেমটা হচ্ছে অর্ডিনারি কার্টুন। আচ্ছা, এই 2 টাইপের বক্স কোন ইউনিটে প্রডিউস করলে বা কতটুকু প্রডিউস করলে আপনার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তো আমরা সলিউশনে চলে আসব। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমরা সলিউশনটা দেখায় শেষ করে দেব। তো দেখেন এটা হবে স্টেপ 1, ডিসিশন ভ্যারিয়েবল। তো যেহেতু আপনি কতটুকু ইউনিট প্রডিউস করতে হবে ডিটারমাইন করতে চান, সো দ্যাট শুড বি ইওর ডিসিশন ভ্যারিয়েবল। সো প্রশ্নে কখনো কনফিউজ হবেন না যে ডিসিশন ভ্যারিয়েবল কি হবে। দেখেন ডিসিশন ভ্যারিয়েবল এখান থেকে বোঝা যায়, the manager has to determine the optimum quantities to be manufactured to the 2 boxes to maximize the profit. So এই যে 2টা বক্স corrugated এবং হচ্ছে অর্ডিনারি, এই বক্স 2টা কোন অ্যামাউন্টে কোন কোয়ান্টিটিতে প্রডিউস করলে প্রফিট ম্যাক্সিমাম হবে। সো আপনার ডিসিশন ভ্যারিয়েবল হচ্ছে এই 2 টাইপের বক্স। সো x1 is the corrugated box, আমরা ধরে নিব let x1 is the corrugated box to be manufactured and x2 is the ordinary box to be manufactured. And যেহেতু আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই, সেহেতু আমাদের অবজেক্টিভ ফাংশন এত ডিটেইলস এত কিছু লিখতে হবে না, আমাদের জাস্ট লিখবেন উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দা প্রফিট। এটা আমি ওই স্যাম্পল যে অ্যানসারটা দিব মেসেঞ্জারে সেখান থেকে ওইভাবেই লিখবেন, এত ডিটেইলস লিখতে হবে। সো আপনার ইকুয়েশনটা কি হবে প্রফিট ফাংশনের। সো দেখেন আপনি যখন 2টা প্রোডাক্ট সেল করেন, 2টার প্রাইস হচ্ছে 6 এবং 4, 6 টাকা এবং 4 টাকা। সো আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে চান, সো টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, এই জেডটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু, ধরেন আপনি x2, এখানে একটু ভুল আছে স্লাইডে, বাই দ্য ওয়ে স্লাইডটা আমার প্রিপেয়ার করা না, এটা একটা ইন্টারন্যাশনাল সাইট থেকে নেওয়া হয়েছে। সো এখানে আপনারা এটা হবে, ধরেন 6 টাকা আপনি x1 যে বক্সটা প্রডিউস করেন corrugated বক্স, সাপোজ আপনি ধরেন x1 হচ্ছে আপনার corrugated বক্স, নাম্বার অফ corrugated বক্স।
সো আপনি নাম্বার অফ কোরুগেটেড বক্স যদি x1 হয় এবং তার প্রাইস যদি 6 টাকা হয়, তাহলে আপনি 6 দিয়ে যতগুলো বক্স বিক্রি করবেন সেটাকে গুণ দিলেন, তাহলে প্রথম বক্সের প্রফিটটা চলে আসলো। তো আপনার পরবর্তী বক্সটার প্রাইস হচ্ছে 4 টাকা। তো 4 টাকা হলে পরবর্তী বক্সটা কতটুকু প্রডিউস করবেন আপনি জানেন না, কিন্তু ডিনোট করছেন x2 দ্বারা। তো x2 যত হবে এটাই আমরা বের করতে চাই, x2 কত হওয়া উচিত। তো 4 দিয়ে গুণ দিলেন, আলটিমেটলি দুইটা বক্সের প্রফিট যোগ করলেই আপনি ম্যাক্সিমাইজ করতে চান। তো এবার আপনার কনস্ট্রেন্ট। সো কনস্ট্রেন্ট হচ্ছে আপনার অর্গানাইজেশনে দুটা ডিপার্টমেন্ট আছে। তো অবশ্যই দুটা ডিপার্টমেন্টে 120 ইউনিট 60 ইউনিট যে অ্যাভেলেবেল টাইম আছে, এর বেশি আপনি নিতে পারবেন না। সো দিস ইজ ইউর কনস্ট্রেন্ট। তো খেয়াল করে দেখেন এই কনস্ট্যান্টটাকে আমরা ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করেছি, যে আপনার x1 and x2। সো আপনি যখন কাটিং ডিপার্টমেন্ট থেকে টাইমটা নেবেন, সেই ডিপার্টমেন্টে আছে সর্বোচ্চ 120 মিনিট। সো আপনি দুই টাইপের প্রোডাক্ট প্রডিউস করেন। কাটিং ডিপার্টমেন্ট থেকে x1 প্রোডাক্টটা নেয় 2 মিনিট। সো x1 এর মান আমরা জানি না, মানে যতটুকু আপনি প্রডিউস করবেন ততটুকু x1 এর মান। এই x1 মানে বেশ একটা বক্স। সো x1 যেহেতু প্রত্যেকটা বলেন আরেকবার এই লাইনটা আরেকবার একটু করেন। বলেন বলেন স্যার কাটিং টাইম কনস্ট্যান্ট এটা আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, কাটিং হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, এবং পিনিং হচ্ছে একটা ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট আছে ওই অর্গানাইজেশনে। সো কাটিং ডিপার্টমেন্টের টাইম আছে অ্যাভেলেবেল 120 মিনিট। এখানে 120 মিনিট না দিয়ে বলতে পারতো ধরেন ওখানে এই প্রোডাক্টটা প্রডিউস করতে দুইজন করে লেবার কাজ করে, আর ম্যাক্সিমাম লেবার আছে 100। তো ম্যাক্সিমাম যেটা হবে তার বেশি তো আপনি ইউজ করতে পারবেন না, হয়তো ওইটা সমান, এই যে লেস দ্যান আর ওইটা সমান ইউজ করতে পারবেন। তো আপনার এই যে 120 মিনিট কাটিং ডিপার্টমেন্টে আছে, এই কাটিং ডিপার্টমেন্টে তো দুটা প্রোডাক্টই যায়, x1 ও যায় x2 ও যায়। তাহলে x1 নেয় হচ্ছে 2 মিনিট এবং x2 নেয় হচ্ছে 3 মিনিট। সো দেখেন x1 যতগুলো প্রডিউস করবো এটি একটা আমরা বের করতে চাই। সো x1 ইন্টু 2 মিনিট করে হলে যত টাইম লাগে, এবং x2 হচ্ছে 3 মিনিট করে যত টাইম নেয়। সো এই দুইটা যোগ করলে আমার টোটাল টাইমটা কত হবে, 120 মিনিটের কম হইতে হবে অথবা 120 মিনিট হইতে হবে, এর বেশি হওয়া যাবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এন্ড দেন আমাদের পিনিং ডিপার্টমেন্টে আসেন। পিনিং ডিপার্টমেন্টে আমরা আমাদের অ্যাভেলেবেল টাইম হচ্ছে 60, নিচে চলে আসছে। সো আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা সর্বোচ্চ 60 মিনিট নিতে পারি। সো আমাদের x1 যে প্রোডাক্টটা আছে বা করুগেটেড বক্স, এটা প্রডিউস করতে 2 মিনিট করে নেওয়া হয়। সো আমরা যতগুলো প্রডিউস করবো 2 মিনিট দিয়ে গুণ দিলে তত টাইমটা চলে আসবে। আবার x2 প্রোডাক্টটা আমাদের 1 মিনিট করে নেয়, এই জন্য কোএফিসিয়েন্ট 1টা দেওয়া হয় না। x এর সাথে কোএফিসিয়েন্ট অলওয়েজ 1, আলাদাভাবে 1টা দেয়। সো 1 ইন্টু x2 তো দিলে আপনি এই যে টোটাল টাইমটা ইউজ করলেন, এটা হইতে হবে অবশ্যই ওই ডিপার্টমেন্টে যে 60 মিনিট আছে তার থেকে কম বা 60 মিনিটের সমান। বুঝতে পারছেন? কাকুলি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এখন আমরা এই যে আমাদের কাজটা হচ্ছে এই চ্যাপ্টারে এই ইকুয়েশন ফর্ম করা বা এই চারটা স্টেপ, ডিসিশন ভ্যারিয়েবল, ম্যাক্সিমাইজেশন আর মিনিমাইজেশন, কনস্ট্যান্ট, এন্ড ফাইনালি আপনার এই যে x1 x2 যে কোয়ান্টিটি আমরা প্রডিউস করতে চাই, দ্যাট শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। এখানে স্টেপে লেখা নেই, সেটা আমরা আমার সলিউশনে দেখবেন। সো কেন? কারণ x1 প্রোডাকশন কখনো নেগেটিভ হতে পারে না। সো এই যে আমরা ইকুয়েশন ফর্ম করলাম, এটা সলভ করারই নিয়ম হচ্ছে এই x1 এন্ড x2 এর মানটা আমরা বের করতে চাই। সেটা বের করার সিস্টেম হচ্ছে গ্রাফিক্যাল মেথড দিয়ে, সিমপ্লেক্স দিয়ে করা যায়। সো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে এই পর্যন্ত, যে আমরা ইকুয়েশন ফর্ম করব। কারণ গ্রাফিক্যাল মেথড বা সিমপ্লেক্স অ্যালগরিদম এগুলো আপনার ডায়াগ্রাম এঁকে, এবং ইটস এ ভেরি ক্রিটিক্যাল চ্যাপ্টার। এগুলো নিয়ে আমরা যদি সময় পাই তাহলে ফিজিক্যাল ক্লাস হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে আমরা শেখানোর চেষ্টা করবো। তো আমাদের প্রোগ্রামটা ফর্ম করা পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা থাকবে। সবাই বুঝতে পারছেন? শাহিদা জয়েন করতে পারছেন পরে? শাহিদা আছেন? উনি মনে হয় আমার শুনতে পাচ্ছেন না। তো ঠিক আছে, আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের হ্যাঁ বলেন রবিন। স্যার আমার প্রেজেন্টেশন হয়নি স্যার। অ্যাটেন্ডেন্স? স্যার, আমার প্রেজেন্টেশন হয়নি স্যার। আচ্ছা, স্যার, আমার প্রেজেন্টেশন হয়নি স্যার। অ্যাটেন্ডেন্স?
জি স্যার। আইডি বলেন, আইডি বলেন। স্যার 32 স্যার। 32 জি স্যার। রবিন। আর কেউ আছেন পরে জয়েন করছেন? স্যার আমিও পরে জয়েন করছি, জিনিয়া 26। আইডি বলবেন তাহলে আমার খুঁজতে সময় হবে। জিনিয়া 26। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমি সাবমিট করে দিচ্ছি। যদি কেউ থাকেন স্টিল বলতে পারেন। আর কেউ আছেন? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালাম। জি স্যার, আসসালামু আলাইকুম।